আচ্ছা ঠিক আছে, আর তাহলে আজকে আমাদের কন্টেন্ট মার্কেটিং এর লাস্ট ক্লাস হবে। গতকালকে আমরা ইনফোগ্রাফিক ডিজাইন পর্যন্ত দেখছিলাম যে কিভাবে আপনি ক্যানভা থেকে ইনফোগ্রাফিক ডিজাইন করবেন। স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা সবাই মাইক্রোফোনটা মিউট করে দিন। গতকালকে আমরা এই পর্যন্ত শেষ করছিলাম ইনফোগ্রাফিক কন্টেন্ট মার্কেটিং এর ইনফোগ্রাফিকটা, যে ইনফোগ্রাফিকটা কি। আপনারা যারা ডিজাইন করছেন দেখেন প্রত্যেকের ডিজাইনই, প্রত্যেকের ইনফোগ্রাফিক্সে কি ছিল, একটা ডিজাইন ছিল, সেখানে রাইটিং ছিল এবং এটা অ্যানালাইসিস ছিল। তো একটা ইনফোগ্রাফিক ডিজাইনের মধ্যে এই তিনটা জিনিস থাকতে হবে, এটা আমরা গতকালকে দেখেছি। আর ইনফোগ্রাফিক কেন আমরা কন্টেন্ট মার্কেটিং এ ইনফোগ্রাফিক্স করব, বা ইনফোগ্রাফিক্স দিয়ে আমরা কেন কন্টেন্ট মার্কেটিং করব, এখানে কয়েকটা পয়েন্ট ছিল, এটা আমরা গতকালকে দেখছি, ক্লাস করছি, আপনারা জানেন যেটা অ্যাট্রাকটিভ হয়, ইজিলি স্ক্যান অ্যান্ড ভিউড হয়, ভাইরাল ক্যাপাবিলিটিস বেশি এটাতে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ইনক্রিজ ট্রাফিক, আর এক্সপার্ট আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট। তারপরে আমরা ক্যানভা থেকে কিভাবে একটা ইনফোগ্রাফিক ডিজাইন ক্রিয়েট করতে পারেন এটা আমরা দেখছি। আজকে আপনাদের হোম টাস্কও ছিল, অনেকেই সবাই করছেন, একজন বাদে এক দুজন হয়তো। অনেকে আবার আপনারা ইলাস্ট্রেটর দিয়েও করছেন। যারা যেটাতে অভ্যস্ত, যারা যেটাতে ভালো পারেন করবেন, সমস্যা নেই। তবে যারা ক্যানভাতে করবেন, ক্যানভাতে করলে একটা সুবিধা হচ্ছে আমাদের ক্যানভাতে অনেকগুলো ডিজাইন করে দেওয়া আছে। তো এই জন্য আমরা ক্যানভাতে গিয়ে ওদের যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলোকে আমরা নিজেরা ব্যবহার করতে পারি। ক্রিয়েট ডিজাইন, এখান থেকে ইনফোগ্রাফিক্সে ক্লিক করবেন, ইনফোগ্রাফিক্স খুঁজবেন, ইনফোগ্রাফিক্সের যে মাপটা আছে, এই যে মাপ, এই মাপে ওরা এখানে অসংখ্য ডিজাইন করে রাখছে। এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনাদেরকে আমি বলছি আপনারা এডিট করবেন, ঠিক আছে? যে কোনো একটা ডিজাইন, লাইক আপনি এটাকে এডিট করতে চাচ্ছেন, এটাকে আপনি এখানে নিলাম, এটা অনেক ছোট বোঝা যাচ্ছে না, এটাকে আমরা এখান থেকে একটু বড় করে নিতে পারি, 7500 করে নিতে পারি। তো এখানে ওরা একটা টেমপ্লেট ডিজাইন করে রাখছে, আমরা এই টেমপ্লেটটাকে নিজেদের মতো করে ক্রিয়েট করে দিতে পারি। আমাদের কন্টেন্টগুলো আমরা এখানে অ্যাড করে নতুন একটা ইনফোগ্রাফিক আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি। এটা গতকালকে দেখাইছে আপনাকে কিভাবে করবেন। রুবাই প্রভাব, আপনার যে সমস্যাটা হচ্ছিল, আমি আসলে আপনার সমস্যাটা আমি বুঝিনি, সেটা বুঝি নাই। ধরেন আপনি যদি এখানে নতুন কোনো ডিজাইন করতে চান, এখানে আমি নতুন কিছু করতে চাচ্ছি, আমি এখানে হেডিং অ্যাড করতে চাচ্ছি, কোনো সমস্যা নেই, এখানে টেক্সটে চলে আসবেন, অ্যাড এ হেডিং, অ্যাড এ হেডিংয়ে ক্লিক করলে এখানে আমাদের হেডিং, তো আপনি এখানে হেডিং দিবেন, আমরা এখানে দিলাম হেডিং, এটা আমাদের হেডিং, ডিজিটাল মার্কেটিং। এটা আমাদের হেডিং তো হলো, এটা আমাদের হেডিং হলো। আমরা এটাকে আরেকটু ছোট করে দিলে দেখা যাবে, এটাকে আপনি মার্ক করবেন, মার্ক করে এটা 50 আছে, এটাকে আমরা একটু ছোট করে দিলাম, এটা আমাদের হেডিং হলো। আচ্ছা, হেডিংটাকে আমরা একটা নির্দিষ্ট একটা কালারের মধ্যে রাখতে পারি, এটাকে আপনি মার্ক করে আর একটু বড় করে দিয়ে এটাকে আপনি কালারের মধ্যে রাখতে পারেন, সেটাও আমরা বলছি কিভাবে। একটা এলিমেন্ট এখান থেকে আপনি নিবেন, এইটা নেবেন, আপনি এটাকে উপরে নিয়ে আসেন, এইটা আমরা এখানে দিয়ে এটাকে টেনে দিই, এটা আমাদের হেডিং। এরপর আমরা এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি, আপনি হোয়াইট করে দিই, তো এটা হলো। এরপরে আপনি যদি বলেন আপনি সাব হেডিং অ্যাড করবেন, সমস্যা নেই, যে এখানে অ্যাড এ সাব হেডিং এ আসেন, সাব হেডিং এ এসে আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিংটা কি। তো এখানে আপনি কি লিখতে চাচ্ছেন, তো এটা আপনি লিখেন, যে এখানে কি লিখতে চাচ্ছেন, পুরোটাকে মার্ক করেন, মার্ক করে এখানে আপনি লিখবেন। তো এখানে আপনি লিখতে পারতেছেন না, এটা তো আমি বুঝি না যে কেন লিখতে পারতেছেন না। এটাকে মার্ক করবেন, অথবা যখন আপনি এখানে কিছু একটা নিচ্ছেন এই অবস্থায়, এটা দেখেন মার্ক অবস্থায় আছে, এখানে আপনি যা লিখবেন তাই থাকবে। উপরেটাকে সরাই দিই, এটা আমরা লিখতেছি, সেখানে আপনি যা লিখবেন,
তো আমরা সবার আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করতে পারি, যেটা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে আপনি এখানে একটা টেক্সট অ্যাড করে দেন, এখানে আপনি লিখবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ড্যাশ ড্যাশ। তো এটা আপনি লিখলেন, ওকে। তো এটা আমরা এখানে দিলাম। এটা ফন্ট আপনি আর একটু ছোট করে দিতে পারেন, এখানে আরো ডিজাইন করে দিতে পারেন, এখানে আপনি একটা লোগো অ্যাড করে দিতে পারেন। এরপরে এখানে আপনি এটাকে আলাদা একটা এলিমেন্টস এর মধ্যে রেখে দেন। এই এলিমেন্টের কালার আমরা অন্য কিছু একটা দিতে পারি। আমি ধরেই নিলাম যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া, এখান থেকে আপনি কালার এটাকে চেঞ্জ করে দেবেন। এইভাবে করে ডিজাইন করতে বলছিলাম। টেমপ্লেট করে দেওয়া আছে, আপনারা টেমপ্লেট ছাড়াও নিজেরা চাইলে এখান থেকে ডিজাইন করে নিতে পারেন। একটা পরিপূর্ণ ডিজাইন দেখাইতে গেলে অনেক সময় লাগবে, তো সেই ক্ষেত্রে আমরা বলছি আপনারা এখান থেকে একটা টেমপ্লেটের হেল্প নেন। এখানে যে টেমপ্লেটগুলো করা আছে সেখান থেকে শুধুমাত্র কন্টেন্টটা চেঞ্জ করবেন, ডিজাইন সেম থাকবে। আর নিজের থেকে যদি ডিজাইন করে করে করতে পারেন তাহলে তো আরও ভালো, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা ডিজাইন চিনতে পারেন, এই যে একটা ডিজাইন করছি এটা কিভাবে করছি, এখানে এখানে আমরা নিই এই ডিজাইনটা যদি আমরা দেখি যে এখানে কিভাবে করছি, অনেক সহজ। উপরের এতটুক এটা আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড, এখানে ওরা এরকম একটা আনছে, এখানে একটা নিচ্ছে, তারপরে এখানে কিছু লেখা দিয়েছে, এখানে ডট ডট দিয়ে দিচ্ছে। যদি এটা আমরা করতে যাই দেখেন অনেক সহজে এটা করা যাবে। কিভাবে আপনি এখানে এলিমেন্টস চলে আসেন, এটা নেন, এটা নিয়ে এখান থেকে এটাকে একটু বড় করে দেন, এরপর এটাকে নিচে দেন। এখানে আমরা ওদের মতো করে দেখাচ্ছি যে ওদের মতো করা যায় কিনা। আপনি এটাকে নিয়ে আসেন আবার এই পাশে, এটা হয়তো কম বেশি হতে পারে, আমরা কম বেশিটাকে ঠিক করে নেব। যখন আপনি ডিজাইন করবেন দেখবেন যে এই জিনিসগুলো সহজেই পারতেছেন। এখন আপনি একটার কালার চেঞ্জ করে দেন, এটা একটু বেশি আছে। সেভাবে করে করবেন আসলে। এখানে যে ডিজাইনগুলো করা আছে আপনারা এখানে দেখেন এই দাগটা আনছে, এটা কিভাবে আনবো, এখানে এলিমেন্টস এর মধ্যে আছে, এলিমেন্টস এই যে যে দাগটা দেখতে পাচ্ছেন এটা আমরা এটা নিয়ে আসি, এই যে এটা এখানে দেন, কালারটা চেঞ্জ করে দেন, পুরো হোয়াইট দিছে, হোয়াইট দিতে পারেন। এটা গোল কালার, আপনি এটাকে বৃত্তর মতো কালার আছে দেখবেন, বৃত্তর কালার যেটা আছে, বৃত্ত না তো আপনার স্কোয়ার, স্কোয়ারের যেটা আছে সেটা নিয়ে নেবেন। এখানে সি ওয়ালে যান, সি ওয়ালে গিয়ে দেখেন পান কিনা। যেটা আছে এটাকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট করে দিই। তারপরে আর কি সিম্পল কিছু ডিজাইন, এখানে দুইটা লোগো, তো আপনি এখানে দুই পাশে দুইটা লোগো অ্যাড করে দিবেন। যেটা আমি দেখালাম যে ডিজাইন আপনি চাইলে নিজের থেকেও কি এলিমেন্টস ব্যবহার করে, পিকচার ইমেজ লোগো ব্যবহার করে নিজেরা সুন্দর সুন্দর কিছু ডিজাইন এখান থেকে করতে পারবেন। যেটা আমাকে এখন মানে এটা আমাদের এখন পরিপূর্ণ একটা ডিজাইন আসলে করে দেখানো সম্ভব না, কারণ তাহলে শুধুমাত্র ক্যানভা রিলেটেড একটা ক্লাস আমাদের করতে হবে। যেটা আজকে আমরা কন্টেন্ট মার্কেটিংটা শেষ করে দিব, এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন। আজকে আপনাদের বাসায় অ্যাটলিস্ট আপনারা পাঁচটা ডিজাইন করবেন। আপনাদের পরে ক্লাস হলো সম্ভবত রবিবার, 2 দিন টাইম পাচ্ছেন মাঝখানে, পাঁচটা ডিজাইন কমপ্লিট করবেন। আর আপনাদের শনিবার ক্লাস হবে কিনা আমি গ্রুপে জানাই দেবো, ঠিক আছে? আমরা এখন চলে যাচ্ছি এরপরে। একজন একজন করে বলেন।
আমি বলতে চাচ্ছিলাম কি যে আপনি যদি কোনো একটা নিশ আমাদেরকে নির্ধারণ করে দিতেন তাহলে মনে হয় ভালো হতো। তাহলে আমরা ওই নিশের উপর কি কম করলাম। আর নিচটা আপনারা নিজেরা নিলে ভালো হয়, কারণ হচ্ছে কি দেখেন, এখানে এক একজন এক এক দিকে এক্সপার্ট। হ্যাঁ, যখন সবই ঠিক আছে। আমি মনে করি যে আপনি আমাদের বায়ার। আপনি অর্ডার করলেন আমাদের এই 20 জনের কাছে। এই 20 জন কে কেমন করে এখানেও একটা মানে প্রতিযোগিতা একটা আসে মনে হয়। আপনাদের একটা আজকে যেমন প্রতিযোগিতা আছে, দেখো আমি না, আপনাদের সবাইকে আমি একটু একটা গুড নিউজ দিতে পারি। সেটা হলো আপনাদের একটা গ্রুপের লিঙ্কটা আমি এখনই দিয়ে দিই। গ্রুপে একটা প্রতিযোগিতা হবে। আপনারা যারা আগের ব্যাচ, পুরান ব্যাচের মধ্যে যে কজন আছেন, এদেরটা একটা লোগো, ক্যানভা দিয়ে লোগো ডিজাইন, শুধুমাত্র ক্যানভা দিয়েই করতে হবে, ক্যানভা ছাড়া অন্যগুলো দিয়ে করলে হবে না। ক্যানভা দিয়ে একটা লোগো ডিজাইন করতে হবে। এর মধ্যে হয়তো অনেক ব্যাচ থাকবে আপনাদের, এই লর্ড 7 ফরিদপুরের আন্ডারে অনেকগুলো ব্যাচ থাকবে। এটা শুধুমাত্র আমরা কয়েকজন ট্রেনাররা এটা আয়োজন করছি। তো যারা 5টা লোগো সিলেক্ট করা হবে, যে 5টা বেস্ট হবে তাদেরকে হয়তো একটা মানে পুরস্কার হিসেবে কিছু একটা দেওয়া হবে আর কি। জাস্ট আপনাদের মধ্যে কাজের একটা গতি সৃষ্টি করার জন্য, আপনারা যেন উৎসাহিত হয়ে কাজ করেন বা নিজে একটু অন্যরকম একটা মেধা দিয়ে যেন কোনো কিছু তৈরি করতে পারেন, এই জন্য এটা করা। তো আমি গ্রুপের লিঙ্কটা আপনাদের দেওয়া আছে, আপনারা সবাই হয়তো গ্রুপে জয়েন করছেন, অনেকেই নাও করে থাকতে পারেন। আমি গ্রুপের লিঙ্কটা আবারও দিয়ে দিচ্ছি আপনাদের। এই লোগোটা লিখিত কোনো বিষয়ের উপর হবে, সেটা কি ধারণা দেওয়া হবে? না, লোগো কোনো টপ এখানে অ্যাডভার্টাইজমেন্টটা হয়তো এতক্ষণে দেওয়া হয়েছে, না দেওয়া হলে খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আমি এখনো মানে জানি না, একটা ডেট থাকবে নির্দিষ্ট, ওই ডেটের মধ্যে জমা দিতে হবে। আর যখন আপনারা ডিজাইনটা করবেন, স্ক্রিন রেকর্ডার অন করে করবেন, কারণ আপনি কি ক্যানভা দিয়ে করছেন কিনা, যদি আপনারটা নির্বাচিত হয় তাহলে আপনার ওই প্রমাণটা দেওয়া লাগতে পারে যে আপনি ক্যানভা দিয়েই করছেন। ওকে। ইলাস্ট্রেটর দিয়ে করা যাবে না? না, শুধুমাত্র ক্যানভা। ঠিক আছে। সেই গ্রুপটা আপনাদের জয়েন করার কথা ছিল, আমি বলছিলাম সবাইকে। লিংকটা এখানে দিয়ে দাও। এখনো হয়নি, বাট খুব তাড়াতাড়ি এটা হবে। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা গ্রুপে জয়েন করুন। গ্রুপের ইউজার নেম চেঞ্জ করা নেই এখনো। আচ্ছা, আমি গ্রুপের ইউজার নেমটা চেঞ্জ করে আপনাদের দিয়ে দিচ্ছি, ওয়েট করেন। করা হয়েছে তো, আমি তো করছিলাম। ওকে, এই গ্রুপ আপনারা এটাতে জয়েন করেন। সো এখনই দেন, এটা জয়েন হতে পারমিশন লাগে আপনার। এখন এটাকে যারা দেন নাই, রিকোয়েস্ট করেন নাই, রিকোয়েস্ট করেন, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হ্যাঁ, আমি দিয়েছি। যে যারা দেন নাই, রিকোয়েস্ট একটু দিয়ে দেন, আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি।
আমি গ্রুপে আছি ভাইয়া আগে থেকে। যারা আছেন সমস্যা নেই, বাট যারা নেই গ্রুপটাকে ফলো করবেন। গ্রুপ থেকে হয়তো অনেক কিছু জানতে পারবেন, কারণ এই গ্রুপে আমাদের ফরিদপুরের আমরা 7 জন ট্রেনার আছি। আর এই 7 জন ট্রেনারের যত স্টুডেন্টস আছে, প্লাস বাইরেরও অনেক স্টুডেন্ট আছে। প্রায় অলরেডি এখানে কিছুদিন আগে আমাদের হোমে গেলে দেখেন 500 মেম্বার এখানে অ্যাড হয়েছে। মেম্বার কত 638 638 জন মেম্বার আছে এই গ্রুপে। অ্যান্ড প্রত্যেকেই কিছু দুই একজন বাদে বেশিরভাগই হচ্ছে এখানের এলইডিপির স্টুডেন্ট প্রত্যেকে। অ্যাডমিন অ্যান্ড মডারেটরসের মধ্যে যারা ট্রেনার আছেন তারা, আর আপনাদের গ্রুপের যারা বেস্ট স্টুডেন্ট কিছু স্টুডেন্ট আছে এখানে মডারেটর। তো আপনারা জয়েন হন, আপনাদের পারফরমেন্সের উপর হয়তো আপনাদেরকে এখানে মডারেটরও করা হতে পারে। ঠিক আছে, তো আপনাদের ব্যাচ থেকে বা আপনাদের এই যেই 5 জন নির্বাচিত হবে, এখানে অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করবে। তো যারা যে 5 জন নির্বাচিত হবে, তো তাদের মধ্যে যদি আমার ব্যাচে, মানে আমার তো এখানে 4টা ব্যাচ জয়েন করবে, তো এখানে এটা শর্ত না যে কোন ব্যাচ থেকে হবে না হবে, সবাই জয়েন করবে। তার মধ্যে মানে যে কেউ এখানে নির্বাচিত হতে পারে। তো যারা হবে হয়তো তাদের মধ্যে থেকে এখানে মডারেটর নিয়োগ করা হতে পারে আর কি। এটা করবেন আপনারা। এটা এখনো অ্যাডটা দেয়নি, বাট আমাদের প্ল্যানিং এ আছে, হয়তো খুব তাড়াতাড়ি আমরা এটা করব। গ্রুপে জয়েন হবেন সবাই, যারা জয়েন হওয়ার নাই। ঠিক আছে, আমরা ক্লাসে জয়েন করব এখন। তো আপনারা ক্যানভা দিয়ে ডিজাইন করা শিখবেন। ক্যানভা দিয়ে অনেক ভালো ভালো ডিজাইন করা যায়। তো আমাদের গতকাল পর্যন্ত এই টপিকসগুলো ছিল, যে ইনফোগ্রাফিক্স, কন্টেন্ট মার্কেটিং। তো আজকে আমাদের পরের স্টেপটা আমরা দেখি। এটাও আমরা গতকালকে শেষ করছিলাম, মিস্টেক টু অ্যাভয়েড ইন কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এর সময় আমাদের কিছু ভুল আমাদের কি করতে হবে, ভুলগুলোকে এড়াই চলতে হবে, বা ভুলগুলো করা যাবে না। সাধারণ মিস্টেক আমাদের যেগুলো হয় সেগুলো এখানে আমরা গতকালকে এটা ক্লাস করছি। আজকে আর এটা নিয়ে আমি মানে তেমন কিছু বলতে চাচ্ছি না, কারণ সময় কম। আজকে আমরা কন্টেন্ট মার্কেটিংটা শেষ করব। ইম্পর্টেন্স কিছু টপিকস এখনো বাকি আছে। আমি রিকোয়েস্ট পাঠাইছি। হ্যাঁ, অ্যাকসেপ্ট করা হয়েছে। তো এখন হলো সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাবাউট কন্টেন্ট মার্কেটিং। তো অনেকেই আমরা এই যে দু একটা জিনিস এখানে বুঝি না। এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো হোয়াট ইজ B2B কন্টেন্ট মার্কেটিং, হোয়াট ইজ B2C কন্টেন্ট মার্কেটিং, আর হচ্ছে হোয়াট ইজ কন্টেন্ট কিউরেশন, বা এখানে যে 4টা কোয়েশ্চেন আছে। তো B2B আর হলো B2C, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। B2B মিন কি? বিজনেস টু বিজনেস, এই হলো একটা। তো বিজনেস টু বিজনেস আমরা বুঝি, আমরা B2B মার্কেটিং মানে এটা বুঝতেছি যে বিজনেস টু বিজনেস। বাট আসলে মার্কেটিংটা কেমন হবে কেউ বলতে পারবেন? বিজনেস টু বিজনেস, এই বিজনেস টু বিজনেস কন্টেন্ট মার্কেটিং বলতে আমরা কি বুঝি? B2B মিন বিজনেস টু বিজনেস, বাট সংজ্ঞাটা কি হবে? মানে এই B2B বিজনেস মার্কেটিং বলতে কি বুঝি, কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি। ধরেন আপনি কোন একটা বিজনেস করতে চাচ্ছেন। তো আপনি বিজনেস করবেন, আপনি একজন বিজনেসম্যান, আপনার একটা কোম্পানি আছে। এখন আপনি কোন ধরনের বিজনেস করবেন? আপনার একটা কাঁচামাল লাগবে, ঠিক আছে? এই যে কাঁচামালটা আপনি পাচ্ছেন, কার কাছ থেকে পাবেন? আপনার যে কাঁচামালটা তো আপনার কারো কাছ থেকে নিয়ে আসতে হবে, বা আপনার বিজনেস কোনো কিছু আপনি উৎপাদন করবেন। এই উৎপাদন করার জন্য আপনার উৎপাদনের জন্য যেই প্রোডাক্টগুলো লাগবে, যেমন আপনি যদি এখন একটি গার্মেন্টস তৈরি করতে চান, গার্মেন্টস আপনি এখানে জামা কাপড় তৈরি করবেন, তাহলে আপনার কি লাগবে? অনেকগুলো মেশিন লাগবে, সুতা লাগবে, কাপড় লাগবে। তাহলে এই আপনি মেশিনটা কিনবেন কার কাছ থেকে? অন্য কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে, অন্য কোনো একটা বিজনেসের কাছ থেকে।
তাহলে যে সকল মার্কেটিংটা একটা বিজনেস আর একটা বিজনেসের কাছে করে, মানে আপনি মেশিনটা কিনবেন যেই কোম্পানির কাছ থেকে, সেই কোম্পানি কি ওই বিজনেসের মার্কেটিং করতেছে, ওই মেশিনটার মার্কেটিং করতেছে যে আমি এই মেশিনটা সেল করব। তাহলে কিছু মার্কেটিং থাকে, কিছু প্রোডাক্টের মার্কেটিং এমন হয় শুধুমাত্র বিজনেসের জন্য। যেমন ওই মেশিনটা আমরা যারা কনজিউমার, আমরা যারা ব্যবহারকারী অথবা আমরা যারা কাস্টমার অডিয়েন্স, এরা কিন্তু ডিরেক্ট কিনবো না ওনার কাছ থেকে। তাহলে কিছু প্রোডাক্টস আছে যারা বিজনেস করে, তাদেরই প্রয়োজন, তারাই ওইটাকে কিনে। তাহলে এই বিজনেসম্যানদের কেনার উদ্দেশ্যে বা কোনো একটা কোম্পানিকে কেনার উদ্দেশ্যে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে B2B বিজনেস মার্কেটিং, B2B কন্টেন্ট মার্কেটিং। তার মানে এখানে আপনি একটা কোম্পানি, আপনি যে পণ্যগুলো তৈরি করেন, যে প্রোডাক্টগুলো আপনি সেল করেন, এটা হচ্ছে অন্য একটা বিজনেসের জন্য। ঠিক আছে, সহজ হিসাব। তাহলে যে সকল প্রোডাক্ট একটা বিজনেস উৎপাদন করে আরেকটা বিজনেসের কাছে সেল করার জন্য, তাহলে আরেকটা বিজনেসের কাছে সেল করার উদ্দেশ্যে যেই মার্কেটিংগুলো করে এটাকে বলে B2B কন্টেন্ট মার্কেটিং। এখন আসি এই বি কোম্পানি, এখন সে আরেকজনের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসছে, এখন সে যেটা উৎপাদন করতেছে এটা সরাসরি কাস্টমারের কাছে সেল করতেছে, কনজিউমারের কাছে সেল করতেছে। তাহলে তার মার্কেটিংটা কার উদ্দেশ্যে হবে? তার মার্কেটিংটা হবে কনজিউমারের উদ্দেশ্যে, যার কাছে সে সেল করবে তার উদ্দেশ্যে। এটাকে বলে B2C কন্টেন্ট মার্কেটিং। তাহলে দুইটা কোশ্চেনের অ্যান্সার আপনারা একসাথে পেলেন, সেটা হলো B2B বিজনেস আর একটা B2C বিজনেস। দুইটা আলাদা, দুইটার মার্কেটিং এর ধরনও কি আলাদা হবে। ফার্স্টেরটা হবে হলো আমার বিজনেস কেন্দ্রিক মার্কেটিং, সেকেন্ডটা হবে কনজিউমার কেন্দ্রিক মার্কেটিং, ডিরেক্ট অডিয়েন্স অথবা ডিরেক্ট কাস্টমার, আর বিটা ডিরেক্ট বিজনেস। হাউ টু অপটিমাইজ ওল্ড কন্টেন্ট। ওল্ড কন্টেন্টের ব্যাপারে আমরা বলছি যে ওল্ড কন্টেন্ট এসইও র্যাঙ্কিং এর জন্য অনেক বেশি প্রভাব ফেলে যখন আপনি ওল্ড কন্টেন্টটাকে আপডেট করবেন। যখন ওল্ড কন্টেন্টে আপনি নতুন করে কোনো কিছু অ্যাড করবেন, এই নতুন করে কোনো কিছু অ্যাড করাটা আপনার ওল্ড কন্টেন্টকে র্যাঙ্ক এনে দেয়। সো ওল্ড কন্টেন্টকে অপটিমাইজ করতে হবে। আপনার ব্লগ সাইট থাক অথবা আদার্স যে কোনো ওয়েবসাইট হোক, সেই ওয়েবসাইটগুলো আমরা কি করব, কন্টেন্টকে অপটিমাইজ করবো ওল্ড কন্টেন্টগুলো। আচ্ছা, লাস্ট আরেকটা কোশ্চেন হচ্ছে হলো হোয়াট ইজ কন্টেন্ট কিউরেশন। আমরা সবাই কন্টেন্ট কিউরেশন করি। কন্টেন্ট কিউরেশন মিন হচ্ছে হলো কন্টেন্ট শেয়ারিং, কন্টেন্ট শেয়ার করা। আপনি রেগুলার কন্টেন্ট লিখতে পারতেছেন না, আপনার সময় কম বা আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আপনার যেই সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেখানে আপনি কন্টেন্ট নিজের থেকে ক্রিয়েট করে দিতে পারতেছেন, তখন আপনি কি করলেন, অন্য কারো একটা কন্টেন্টকে আপনার পেজে শেয়ার করে দেবেন। তো এখানে আপনি কি শেয়ার করবেন, তার কন্টেন্টটাকে কপি করে এনে আপনার পেজে পেস্ট করা যাবে না। যদি কপি করে এনে পেস্ট করে দেন তাহলে কপি পেস্ট হয়ে যাবে এবং কপিরাইটের যে ইস্যুগুলো আছে তার মধ্যে পড়ে যাবে। তাহলে অন্য একটা কন্টেন্ট, সেটা অন্য একটা ওয়েবসাইটের হতে পারে, অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও হতে পারে, যে কোনো কিছু আপনি আপনার সাইটে শেয়ার করবেন। শেয়ার করলে পরে কোনো কপিরাইট ইস্যু থাকবে না, কারণ শেয়ার মানে কি, আপনি তার ওয়েবসাইটের একটা পণ্যকে আপনি শেয়ার করতেছেন, তার একটা কন্টেন্টকে আপনি শেয়ার করতেছেন। তো এখানে আপনি তার কন্টেন্টকে আপনার করে নিচ্ছেন না। এই যে আমরা যেই শেয়ারিং এর যে কাজগুলো করি, অন্য একটা কন্টেন্টকে শেয়ার করি, এটাই হলো কন্টেন্ট কিউরেশন। তো এই চারটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। B2B বিজনেস মার্কেটিং, B2C বিজনেস মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, আর একটা হচ্ছে হলো দ্বিতীয়টা B2C, এটা আবার একটু বললেন। B2Cটা হচ্ছে হলো বিজনেস টু কনজিউমার কন্টেন্ট মার্কেটিং। মানে একটা কোম্পানি যখন কোনো প্রোডাক্ট উৎপাদন করে, এই প্রোডাক্টটা যদি সরাসরি কনজিউমার মানে কি, যারা কাস্টমার বা যারা ব্যবহারকারী, যারা অডিয়েন্স, এদের নিকট মার্কেটিং করার জন্য যেই কন্টেন্ট ক্রিয়েট করবে
বা যে ধরনের মার্কেটিং পলিসি তারা অ্যাপ্লাই করবে, এই মার্কেটিংগুলোকে বলে বিজনেস টু কনজিউমার মার্কেটিং। বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে আমরা কোন একটা পণ্য কিনি, যেমন ধরেন একটা মোবাইল আমি কিনবো, আমরা কনজিউমার, আর মোবাইল কোম্পানি হচ্ছে বিজনেস। তাহলে এই যে তারা আমাদের নিকট কোনো কিছু মার্কেটিং করার জন্য যেভাবে মার্কেটিংটা করে, এটাই হচ্ছে B2C কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং। 3 নাম্বারটা নিয়ে একটা প্রশ্ন ছিল বলেন। যে ওল্ড যেটা ওটা যদি আমরা পুনরায় অপটিমাইজ করি, অপটিমাইজ করার প্রসেসটা কি কোন ভাবে করতে পারি? অপটিমাইজড করার প্রসেস এটা আপনি করবেন শুধুমাত্র আপনার যখন কোনো একটা ওয়েবসাইট থাকবে, ব্লগ ওয়েবসাইট বলেন বা ই-কমার্স, মোট কথা যে কোনো ওয়েবসাইট আপনি বলেন। তো নর্মালি আমরা ব্লগ ওয়েবসাইটে দেখি যে আমরা যে কন্টেন্ট লিখি, কন্টেন্টটা আপডেট হয়। আজকে আমরা কোনো কিছু লিখছি, সেখানে আরও নতুন 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 ইনফরমেশন অ্যাড হয়। তাহলে আপনি যখন ওই ইনফরমেশনগুলোকে অ্যাড করে দিবেন, আপনি এমন হতে পারে আপনার মানে বিষয়টা এরকম হবে না আবার যে আপনি কন্টেন্ট আগের যা ছিল পুরোটা ডিলিট করে দিলেন, নতুন করে অ্যাড করে দিলেন। বিষয়টা এরকম না। আপনি খানিক অল্প কিছু ওয়ার্ড বা একটা দুইটা লাইন ভুল আছে সেটা ডিলিট করে দিয়ে নতুন করে লিখলেন, অথবা আপনি ডিরেক্ট কন্টেন্ট যেটা আছে সেটা তো আছেই, আপনি মাঝে মাঝে আরো ইম্পর্টেন্ট কোনো কন্টেন্ট অ্যাড করে দিলেন। এই যে যে অপটিমাইজটা, এটাই। আর একটা অপটিমাইজ আপনি করতে পারেন এসইও, কিওয়ার্ড অ্যাড করে দিতে পারেন। আগের যে কিওয়ার্ডগুলো ছিল ওই কিওয়ার্ডগুলো তো অলরেডি র্যাঙ্ক হয়ে গেছে বা হচ্ছে, সেখানে আপনি আরও একটা দুইটা কিওয়ার্ড রিসার্চ করে আপনি অ্যাড করে দিলেন। এটাই হচ্ছে আপনার ওল্ড একটা কন্টেন্টকে অপটিমাইজ করা। জি, বুঝতে পারছি। অর্থাৎ অলরেডি পাবলিশ করা আছে সেই কন্টেন্টটাকে আমি আবার মডিফাই করব, করে আবার আপডেট করব। হ্যাঁ, এটা আপনাদের করতেও হবে। যখন আপনারা একটা ব্লগ সাইট ক্রিয়েট করবেন, ব্লগ সাইটে যে কন্টেন্ট থাকে, তো আপনি দেখবেন যে আপনি প্রথমবার যে কন্টেন্ট ক্রিয়েট করছেন সেটার মধ্যে কিছু ভুল ইনফরমেশন আছে, অথবা এখানে আমার আরো কিছু ইনফরমেশন অ্যাড করা দরকার। এখন আপনি ওইটার উপরে তো অলরেডি একটা পোস্ট করছেন, এখন নতুন করে পোস্ট করার প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ওই কন্টেন্টটাকে এডিট করে ওই কন্টেন্টগুলো, আপডেট কন্টেন্টগুলো লিখে দিলেন। জি, বুঝতে পারছি। আর কন্টেন্ট কিউরেশন তো বুঝছেন, আপনি যখনই অন্য আরেকজনের কন্টেন্টকে আপনি নিজে শেয়ার করে দিবেন, এটাই কন্টেন্ট কিউরেশন। এটারও লাভ আছে। এটার লাভ কেমন দেখেন, আপনার যেই ওয়েবসাইট আছে বা আপনার যেই ফেসবুক পেজ আছে, এখানে আপনি কোনো কিছু যখন পাবলিশ করবেন, তা আপনার যারা অডিয়েন্স আছে তারা অপেক্ষায় থাকে যে আপনি কখন একটা কন্টেন্ট দিবেন। এখন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে না পারেন, তাহলে কি আপনার অডিয়েন্সগুলো চলে যাবে বা অ্যাক্টিভ থাকবে না। তো এই ক্ষেত্রে আপনি যখন কোনো একটা কন্টেন্ট শেয়ার করে দিবেন আপনার পেজ রিলেটেড, তখন কি তারা ওই কন্টেন্টকেও গ্রহণ করবে। এটা হচ্ছে হলো কন্টেন্ট কিউরেশনের একটা সুবিধা। জি, আচ্ছা, ফেসবুক পেজ তো বুঝলাম যে আরেকটা জিনিস নিয়ে শেয়ার করতে পারবো, কিন্তু ওয়েবসাইটে কিভাবে শেয়ার করবো? ওয়েব পেজে আপনি লিঙ্ক শেয়ার করে দিবেন যদি আপনি করতে চান। ওয়েবে এগুলো নর্মালি হয় না। ওয়েবে যদি আপনি এটা করেন তাহলে এটাকে ব্যাক লিঙ্ক বলে বা আপনার আউট লিঙ্ক হয়ে যায়, আউট লিঙ্ক, ব্যাক লিঙ্ক, ঠিক আছে। তো ব্লগ সাইটে আপনারা নিজেরা, যেমন আপনারা এখানে ধরেন অলমোস্ট 15 স্টুডেন্ট আছেন। এই 15 স্টুডেন্ট কি করলেন, 15 জনেরই 15টা ব্লগ সাইট আছে। তো আপনারা 15 জনে বললেন যে আপনি বাকি 14 জনের একটা পোস্টের লিঙ্ক আপনার একটা পোস্টে, সেম ক্যাটাগরির একটা পোস্টে গিয়ে আপনার একটা পোস্টের লিঙ্ক আউট লিঙ্ক করে দিল। তো আউট লিঙ্ক আর হচ্ছে হলো আপনার ইন্টারনাল লিঙ্ক, এই জিনিসগুলো আপনাদের এসইওর, অ্যাটলিস্ট ব্লগের আমরা এসইওটা একটু মোটামুটি আপনাদেরকে দেখানো হবে যে আউট লিঙ্ক কী, আর তারপরে ইন্টারনাল লিঙ্ক কী, এগুলো করলে সুবিধা কী, আর ব্যাক লিঙ্ক কীভাবে তৈরি করতে পারেন। এসইওর ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে যাওয়া মানে কি আপনার ওই পেজে বা ওই পোস্টের র্যাঙ্ক বাড়ানো। তো এগুলো আমরা ব্লগ সাইডের এসইওর যেই একটা দুইটা ক্লাস করব তখন আপনাদের এইগুলো টুকটাক একটু জানানো হবে। আচ্ছা, এখন আমাদের মোস্ট কয়েকটা টপিকস বাকি আছে। সো এরপরে যেটা আছে দেখেন,
সাম ইম্পর্টেন্ট কন্টেন্ট মার্কেটিং ওয়েবসাইট। তো এখানে আমি কিছু ওয়েবসাইট নোট করছি যে ওয়েবসাইটগুলো থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন বা কন্টেন্ট মার্কেটিং এর কাজে লাগে এমন কিছু ওয়েবসাইট। তো কি কি একটু নাম দেখলেই বুঝতে পারবেন যে ফ্রি আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট, যেখানে আমরা ফ্রি আর্টিকেল সাবমিশন করতে পারবো, ফ্রিতে আর্টিকেল পাবলিশ করতে পারবো। তো এখানে আরো কিছু কাজ আছে, আমি ডিটেলসে আপনাদের একটু বুঝাই দিব। এরপর আছে আর্টিকেল রিরাইট। আর্টিকেল আমাদের অনেক সময় রিরাইটের প্রয়োজন হয়, কেন প্রয়োজন হয় বা রিরাইটটা কি এটা আমরা দেখব। যারা জানেন তো ভালো, আপনারা আরেকটু জানবেন যে কিভাবে রিরাইটটা আসলে কি বা কি কাজে আমাদের রিরাইটটা প্রয়োজন হতে পারে। প্লাগারিজম চেকার, প্লাগারিজমটা কি বা প্লাগারিজম চেকার আমাদের কেন প্রয়োজন, দুইটা ওয়েবসাইট আমি এখানে নোট করছি, এই ওয়েবসাইটগুলো দিয়ে আপনি প্লাগারিজম চেক করতে পারবেন। আরেকটা হলো গ্রামার চেকার, আমাদের গ্রামার ভুল হতে পারে বা গ্রামার চেকারের মানে আমরা যে ইংলিশে যখন কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করব তখন আমাদের কি গ্রামাটিক্যাল ভুল হতে পারে। এই গ্রামাটিক্যাল ভুলগুলো ঠিক করে নেওয়ার জন্য আমরা এই গ্রামার চেকার থেকে গ্রামার চেক করে নিতে পারি। তো প্রত্যেকটা আমরা ডিটেলস কথা বলবো এবং প্রত্যেকটা কি দেখাই দেব। তো প্রথমে যেটা আছে ফ্রি আর্টিকেল সাবমিশন। ফ্রি আর্টিকেল সাবমিশনটা কেন প্রয়োজন বা এটা আসলে কি? তো আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করবেন, কন্টেন্টের মার্কেটিং এর ক্লাস কিন্তু শেষ, আপনাদেরকে কিভাবে করবেন, কিভাবে আপনারা অনেকগুলো ট্রিক্স, অনেকগুলো আইডিয়া আপনাদেরকে দেওয়া হয়েছে। এখন আপনারা যেটা করবেন কন্টেন্ট ক্রিয়েট করবেন। কন্টেন্ট ক্রিয়েট করবেন কিভাবে সেটা আপনারা জানেন, কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে কি আপনার কিছু সোর্স লাগবে। তো এই সোর্সটা হলো ফ্রি সাবমিশন ওয়েবসাইট। এখান থেকে আপনারা রিসার্চ করে বিভিন্ন ধরনের কন্টেন্ট গ্যাদার করে আপনি নিজের থেকে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন আপনি অনেক এক্সপার্ট না, আপনি কেবল নিউ ডিজিটাল মার্কেটিংয়ে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছু জানেনও না, যে আপনি নতুন করে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করবেন, এটা সম্ভব না। তো এই সাইটগুলো থেকে আপনি কি করতে পারবেন, হেল্প নিতে পারবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি একজন রাইটার, আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, বাট আপনার কোথায় পাবলিশ করবেন, পাবলিশ করার মতো জায়গা নেই বা আপনার কোনো নিজস্ব ওয়েবসাইট নেই। তো আপনি এই সকল ওয়েবসাইটে গিয়ে আপনার কন্টেন্টটাকে পাবলিশ করতে পারবেন ফ্রিতে। তো এটাও বেশি ইম্পর্টেন্ট না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আপনার একটা ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইটে আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন, কোন ধরনের কন্টেন্ট আপনার ওয়েবসাইটে আছে, সেই কন্টেন্টটাকে আপনি অন্যদের সামনে তুলে ধরার জন্য এই যে ফ্রি সাবমিশন ওয়েবসাইট আছে সেখানে গিয়ে একটা কন্টেন্ট পাবলিশ করলেন এবং সেই কন্টেন্টের মধ্যে আপনি আপনার পার্সোনাল যে ব্লগ সাইট আছে সেই ব্লগ সাইটের লিঙ্ক করাই দিলেন, যে এই কন্টেন্ট সম্পর্কে আরও জানার জন্য আপনি আমার ব্লগ সাইট ভিজিট করুন। তো এভাবে করে দিলে আপনার ওই কন্টেন্টটা যদি কেউ পড়ে, সে যখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা পাবে সে কী করবে, আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। আর এখানে মানে এখান থেকে ট্রাফিক পাওয়া যায়। কেন ট্রাফিক পাওয়া যায়? কারণ এই ওয়েবসাইটগুলোর ডোমেইন অথরিটি, তারপরে আপনার এই ওয়েবসাইটগুলোর ডোমেইন অথরিটি বলেন অথবা আপনার এই ওয়েবসাইটের র্যাঙ্কিং অনেক বেশি বা অনেক ভালো। এই ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণে ভিজিট হয়, প্রচুর পরিমাণে ট্রাফিক আছে এই ওয়েবসাইটে। তো যারাই এখানে ভিজিট করতে যায় তারা এরকম কি বিভিন্ন কন্টেন্ট সার্চ করে এবং রিসার্চ করে যখন কোনো একটা কন্টেন্ট তার ভালো লাগে সে কী করে, ওই ওয়েবসাইটে চলে যায় যদি কোনো ওয়েবসাইট এখানে লিঙ্ক করানো থাকে। তার মানে এই সকল ওয়েবসাইট থেকে কি আপনি ফ্রিতে ট্রাফিক পাবেন। তাহলে আমি যদি এই ওয়েবসাইটটাতে যাই, ওয়েবসাইটের নাম হচ্ছে ইজিয়ান আর্টিকেল, ezinearticles.com। তো ezinearticle.com, এটা দেখতেই পাচ্ছেন, এটা তেমন কোনো মানে এই অন্যান্য ওয়েবসাইটের মতো না, এটা একটু দেখে মনে হয় যে অনেক বেশি সিম্পল, বাট ওয়েবসাইটটা অনেক জনপ্রিয়। এখানে আপনার কি লাগবে, আপনারাই বলেন যে আপনারা এমন ধরনের একটা কন্টেন্ট চাচ্ছেন যে কন্টেন্টটা আমি রিসার্চ করতে চাচ্ছি, বলেন যে কোনো একটা টপিকস বলেন, আমি ওই ধরনের কন্টেন্ট এখান থেকে বের করে দেখেন। বেস্ট পোর্টফোলিও ওয়েবসাইট, এটা নিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট, তাই তো? পোর্টফোলিও ওয়েবসাইট আপনি কিভাবে করবেন, এখানে তার আপনাকে পড়ানো শেখানো হবে না। বলতে পারেন হোয়াট ইজ পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে? আমরা পোর্টফোলিও ওয়েবসাইট সম্পর্কে জানতে চাই।
বা পোর্টফোলিও ওয়েবসাইটে কি কি করা যায় এই ধরনের কিছু, অথবা টাইপ অফ পোর্টফোলিও ওয়েবসাইট। তো আমরা এখানে লিখি হোয়াট পোর্টফোলিও ওয়েবসাইট। তো কোয়েশ্চেন করলাম যে হোয়াট ইজ পোর্টফোলিও ওয়েবসাইট, এরপরে আপনি এন্টার করবেন সার্চে। তো দেখেন এখানে যে কোয়েশ্চেনগুলো আসছে, এখানে দেখেন কত আছে, শোয়িং রেজাল্ট, কতগুলো রেজাল্ট আছে এখানে 6848টি। তার মানে অলরেডি এই ট্যাগটার উপরে এখানে 6848টা কি আছে, পোস্ট আছে। এগুলো এক একটা পোস্ট, এইগুলো হচ্ছে আপনার টাইটেল। 7 কমন মিস্টেকস ইউ আর মেকিং অন ইউর পোর্টফোলিও ওয়েবসাইট, মানে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে যে 7টা ভুল করেন। তো এটা যদি আমরা ক্লিক করি যে আমরা কি 7টা ভুল করি আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার সময়। 1 নম্বর ভুল, not having a portfolio. Yes, you will make this mistake before you begin with the others. তাহলে এরপরে improve tagline, fixing teeny thumbnails। তো এই যে দেখেন এখানে কন্টেন্ট, এখানে এ পর্যন্ত তারা করছে আর্টিকেল সোর্স, তারপরে তারা এই আর্টিকেল সোর্স এখানে তারা একটা লিঙ্ক করে দিছে। এই লিঙ্কে ক্লিক করলে আপনি এখান থেকে চলে যেতে পারবেন তার ওয়েবসাইটে, সে যে লিঙ্ক করাতে চাচ্ছে, অথবা ভিতরে দেখবেন যে অনেক জায়গা বিভিন্ন জায়গায় তার ওয়েবসাইটের একটা আর্টিকেলের লিঙ্ক এখানে, ওয়েবসাইটের একটা লিঙ্ক এখানে করা দিতে পারে। অথবা এটা দেখেন বাই ভিশালি জাইন, এটাতে ক্লিক করলে আমরা তার সম্পর্কে জানতে পারবো। এটাতে যদি ক্লিক করি যে এই পোস্টটা করছে তার সম্পর্কে, এখানে আপনি একটা সাইন ইন করে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। তাহলে ইনি হচ্ছেন অথর। তো আর্টিকেল ভিউজ, পাবলিশ আর্টিকেল একটা, তিনি একটাই আর্টিকেল এখানে লিখছেন। তো এটার মাধ্যমে কি তার যদি কোনো ওয়েবসাইট লিঙ্ক করানো থাকে তাহলে সেখান থেকে ভিজিটর পাবে। তো এখান থেকে যে আপনি এখান থেকে প্রথম পর্যায়ে হচ্ছে আর্টিকেলগুলো কিভাবে রাইট করা যায় এটা আপনি এখান থেকে শিখবেন, জানবেন যে একটা আর্টিকেলকে আপনি এখান থেকে কিভাবে রাইট করতে পারেন। আচ্ছা ব্যাকে যাই, দেখেন এই যে আমরা সার্চ করছিলাম হোয়াট ইজ পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে অসংখ্য রেজাল্ট আছে। এখান থেকে আপনি আর্টিকেলগুলো পড়ে অনেক হেল্প নিতে পারবেন যে আপনার আর্টিকেল ক্রিয়েট করার জন্য। তবে হ্যাঁ, হুবহু এখান থেকে নিয়ে আপনার আর্টিকেল আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি ভাইয়া এখানে কি ইংলিশেই আছে নাকি বাংলায় পাওয়া যাবে? এটা ইংলিশ। আচ্ছা, আর ধরেন আমি কোনো বাংলা ওয়েবসাইট করলাম, বাংলা ব্লগ সাইট করলাম বাংলাতে, তখন আমি কোন সাইটের সাহায্য নিতে পারবো? আপনি যে ধরনের সাইট করতে চাবেন গুগলে সার্চ দিবেন, ওই সাইটগুলো অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে, সেগুলো নিয়ে আপনি রিসার্চ করবেন যে তারা কিভাবে একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তারা কেমন কন্টেন্ট দিচ্ছে। আর এরা আপনার তখন কম্পিটিটর, ওই কম্পিটিটরদেরকে আপনার কি করতে হবে, ওই কম্পিটিটরকে পিছনে ফেলতে হবে, অথবা তারা যেভাবে কন্টেন্ট মার্কেটিং করতেছে তার থেকে আপনাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। এরকম আরেকটা ওয়েবসাইট আছে, এখানে দুইটা ওয়েবসাইট আমি নোট করছি, আরেকটা হচ্ছে articlebiz.com। এটাতে যদি আমরা যাই সেম ওয়েবসাইট, এখান থেকে আপনি বিভিন্ন আর্টিকেল পাবেন। একইভাবে এখানে সার্চে গিয়ে আপনি সার্চ করবেন, এখানে লিখে এই যে কিওয়ার্ড সার্চ লিখে সার্চ করবেন, অনেক ধরনের আর্টিকেল পাবেন। যেমন আপনি দেখুন ডিজিটাল মার্কেটিং, সার্চ website why build for your business, can SEO benefit your business। সো এখানে দেখেন অনেক ধরনের কন্টেন্ট আসছে, এগুলো পড়ে দেখবেন। এখানে তো অন্য ধরনের কোয়েশ্চেন চলে আসলো, টাইপ অফ সার্টিফিকেশন ফর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড যেগুলো আছে আর কি, who do digital marketing certification, affiliate marketing, advice for beginners, business card satisfaction in digital marketing and social world। তো এই ডিজিটাল মার্কেটিং এর এই কিওয়ার্ডটার সাথে রিলেটেড যে কন্টেন্টগুলো আছে সেগুলো আপনাদের এখানে দেখাচ্ছে।
এই দুটো ওয়েবসাইট হচ্ছে আপনার ফ্রি আর্টিকেল সাবমিশন ওয়েবসাইট। এরপরে যেটা আছে দেখেন আর্টিকেল রিরাইট। তো আর্টিকেল রিরাইটটা কি আসলে? তো এখানে আমাদের যেটা আছে স্মল এসইও টুলস, অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের সাহায্যে একই সাথে অনেকগুলো কাজ করা যায়। আর্টিকেল রিরাইট করা যায়, প্লাগারিজম চেক করা যায়, গ্রামার চেক করা যায়, ওয়ার্ড কাউন্ট করা যায়, স্পেলিং ঠিক করা যায়। আমরা এই ওয়েবসাইটটাতে গেলেই আপনি বুঝতে পারবেন। যদি আমরা এই ওয়েবসাইটটাতে যাই, একটা ওয়েবসাইট দিয়ে আমরা কপি করি নাই আমি এটা। এই একটা ওয়েবসাইটের সাহায্যে অনেক ধরনের কাজ করা যায়। যেমন এখান থেকে আপনি প্লাগারিজম চেক করতে পারবেন, আর্টিকেল রিরাইট করতে পারবেন, গ্রামার চেক করতে পারবেন, ওয়ার্ড কাউন্ট করতে পারবেন, স্পেল চেক করতে পারবেন। তো এখানে আমরা মূলত প্রথমটা দেখব যে কিভাবে আর্টিকেলকে রিরাইট করতে হয় বা আর্টিকেল রিরাইটটা কি। আর্টিকেল রিরাইট হচ্ছে একটা আর্টিকেল আপনি কোন একটা জায়গা থেকে কপি করছেন, কপি করার পরে আপনি চাচ্ছেন ওইটাকে একটু ঘুরায় ফিরে আপনি অন্যভাবে লিখে নিজে ব্যবহার করবেন। তো এটা যখন আপনি নিজে করতে যাবেন অনেক সময় লাগবে। একটা সেন্টেন্সকে ঘুরায় ফিরায় লিখবেন অথবা কিছু ওয়ার্ডের সিনোনিম দিয়ে দিবেন, যেটা কি আপনার জন্য একটু সময় সাপেক্ষ। এই কাজ যখন আপনি আর্টিকেল রিরাইট দিয়ে করবেন, যে আপনি তাকে কিছু আর্টিকেল দিবেন, সে আপনাকে ওই আর্টিকেলটাকে রিরাইট করে দেবে। রিরাইট কিভাবে করবেন? কিছু ওয়ার্ডকে পরিবর্তন করে দেবে। একটা সেন্টেন্সকে অর্থ ঠিক থাকবে কিন্তু ওয়ার্ডগুলো দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে দেবে। আমরা ডিরেক্ট যদি এটা দেখি তাহলে বুঝতে পারবো। সেখান থেকে আমরা একটা টিপস ফর পোর্টফোলিও ওয়েবসাইটের কিছু এক কন্টেন্ট এখান থেকে নিয়ে নিই। এখান থেকে আমরা কিছু কন্টেন্ট কপি করলাম, এই পর্যন্ত কপি করলাম। কপি করে আমরা চলে যাই রিরাইটে। তো এটা অলরেডি একটা ওয়েবসাইটে আছে, আমরা আসলাম রিরাইট, আর্টিকেল রিরাইটে। তো আর্টিকেল রিরাইটে আসার পরে এই নিচে এখানে এই আর্টিকেলটাকে আপনি পেস্ট করে দেবেন। তাহলে আমরা যে আর্টিকেলটা কপি করছি সেই আর্টিকেলটা হচ্ছে এইগুলো। তো এখানে এটা তো আর একজন আর্টিকেল, এটাকে আপনি যখন রিরাইট করবেন, রিরাইট আর্টিকেল, রিরাইটে যখন ক্লিক করবেন, প্রসেসিং, দেখেন প্রসেসিং হচ্ছে। তো এখানে অন্যান্য কালারের যেই লেখাগুলো দেখতে পাচ্ছি আমরা, যে অন্য কালার, তো অন্য কালারের যত লেখা দেখবেন আপনি ধরবেন যে এই লেখাগুলো তারা পরিবর্তন করে দিয়েছে। দ্য ভিজিটর সিজ দ্য প্রাইমারি। তো এটা আমরা উপরে যদি দেখি যেখানে অন্য লেখা, দ্য ভিজিটর সিজ দ্য ফার্স্ট থিং, তাহলে দ্য ফার্স্ট থিংকে ওরা কি করছে এখানে, দ্য ভিজিটর সিজ দ্য প্রাইমারি থিং, দ্য ফার্স্ট থিংকে প্রাইমারি থিং করে দিয়েছে। তাহলে এই যে এরকম কিছু ওয়ার্ডকে ওরা পরিবর্তন করে দেয় কিন্তু অর্থ সেম থাকে, অর্থ পরিবর্তন হয় না। ভিতর থেকে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিয়ে ওই আগের আর্টিকেলটাকে ওরা রিরাইট, নতুন করে রাইট করে দিল, এটাই হচ্ছে রিরাইট। তো একটা কন্টেন্টকে রিরাইট করেই কি আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো? এটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আপনারা এটা করবেন আমাকে, বাট আমি এটার উত্তর দিয়ে দিচ্ছি। একটা ওয়েবসাইটে একটা কন্টেন্ট আগে থেকে পাবলিশ আছে, সেটা গুগল র্যাঙ্কিংয়ে হাই পজিশনে আছে, আপনি ওই কন্টেন্টটাকে কপি করে নিয়ে এসে রিরাইট করলেন, রিরাইট করে আপনি আপনার ব্লগ সাইটে দিয়ে দিলেন। যদি এই বিষয়টা এত সহজ হইতো তাহলে কি সবাই ব্লগার হয়ে যেত। দেখবেন যে যেহেতু ব্লগ সাইট ক্রিয়েট করা ইজি, ফ্রিতে ব্লগ সাইট ক্রিয়েট করা যায় এবং এখান থেকে ভালো একটা ইনকামও করা যায়। সবাই শুরু করে বাট শেষ পর্যন্ত কেউ কি পারে না, বা শেষ পর্যন্ত অনেকেই ঝরে যায়, ব্লগ রাইটিং করতে পারে না। খুব কম ব্লগ রাইটিং থেকে সাকসেস হয়। যারা নিয়মগুলো মেনে করে, সঠিকভাবে করে, তারাই একমাত্র সাকসেস হতে পারে। তো রিরাইটের ক্ষেত্রে প্রবলেম হলো রিরাইট করে যখন আপনি একটা আর্টিকেল মেক করবেন, সেই রিরাইট আর্টিকেলটা আপনি ব্লগ সাইটে পাবলিশ করতে পারবেন না। আপনি কিছু কিছু জায়গায় ব্যবহার করতে পারবেন, যেমন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি পাবলিশ করতে পারবেন। সহজ কথা, যেখান থেকে আপনি আর্নিং করতে চাচ্ছেন সেখানে পাবলিশ করতে পারবেন না। আর যেখান থেকে আপনার কোনো আর্নিং এর ইচ্ছা নাই সেখানে আপনি পাবলিশ করতে পারবেন। কেন রিরাইট করে আমি পাবলিশ করব? রিরাইট করে পাবলিশ করলে আমার কপিরাইটের ইস্যু থাকবে না।
এই কপিরাইটের ইস্যু না থাকার কারণে আমি রিরাইট করে আমি আমার ফেসবুক পেজে পাবলিশ করে দিতে পারবো। এটা হচ্ছে 1 নম্বর কথা। রিরাইট করার পরেও দেখবেন সেটাকে আরও কীভাবে একটু ঘুরাই ফিরিয়ে নতুন করে আর্টিকেল তৈরি করা যায়। আর ব্লগ সাইডে যদি আপনি এটা করেন, আমরা যতই রিরাইট করি 100% রিরাইট হয় না বা 100% প্লাগারিজম ফ্রি হয় না, প্লাগারিজম থেকে যায়। প্লাগারিজমটা কি, এটা হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে। প্লাগারিজমটা হলো কপি কন্টেন্ট, মানে আপনার এই কন্টেন্টের কত অংশ অলরেডি গুগলের কাছে আছে, গুগলের বিভিন্ন ওয়েবসাইটে কি একটা কন্টেন্টের কতটুকু আছে, এটা হচ্ছে প্লাগারিজম। একটা কন্টেন্ট যখন আমরা কি করব, প্লাগারিজম চেক করব, যেমন আমরা প্লাগারিজম চেক করে দেখি রিরাইট আর্টিকেলের, আমরা নতুন করে আবার এটাতে যাই, নতুন করে এই ওয়েবসাইটটাতে যাই। এই ওয়েবসাইটে আসার পরে দেখেন এখানে আমরা যদি বলি প্লাগারিজম চেকার, আমরা প্লাগারিজম চেক করব, তাহলে আমরা এখানে দিব প্রথম রিরাইট করার আগের কন্টেন্ট যেটা, সেটার প্লাগারিজম চেক করব। এখানে আমরা আর্টিকেলটা দিয়ে নিচে আসলে দেখবেন চেক প্লাগারিজম, এটাতে ক্লিক করবেন। তো প্লাগারিজম চেক হচ্ছে এখানে, দেখেন কি দেখাচ্ছে, এখানে দেখালো 100% কমপ্লিট, প্লাগারিজম 56%, ইউনিক 44%। তার মানে গুগল এই এসইও টুলস বলতেছে এই কন্টেন্টটার 56% বিভিন্ন ওয়েবসাইটে আছে। বিভিন্ন ওয়েবসাইটে কি প্রায় সেম কন্টেন্ট, এটার 50% কন্টেন্ট প্রায় অন্যান্য ওয়েবসাইটে আছে, আর 44% ইউনিক, মানে 44% অন্যান্য ওয়েবসাইটে নেই। তো কোনগুলো ইউনিক, কোনগুলো প্লাগারিজম, সেটা এখান থেকেও দেখতে পারবেন। যেমন এই প্রথম লাইনটা, দ্য ভিজিটর সিজ দ্য ফার্স্ট, দেখেন সিজ দ্য ফার্স্ট থিং দ্যাট ইজ টু লোগো, এটা ইউনিক। এই যে প্লাগারিজাইজড, এটা যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো এখানে বলে দিচ্ছে আপনার এই লাইনটাতে কি আছে, প্লাগারিজাই আছে। তো এখন আমরা যেটা করি, এখানে আপনি যেটা রিরাইট করলেন সেটাকে যদি নিয়ে যাই, এখানে রিরাইট আর্টিকেলটাকে কপি করে, আচ্ছা এটাকে কপি করে, এগুলো সব কপি হয়ে গেল। নতুন করে আবার আমরা প্লাগারিজম চেক করব। প্লাগারিজম চেক, দেখেন এখানে ইউনিক বেশি দেখাবে, 100% ইউনিক দেখাচ্ছে। তার মানে ওরা বলতে চাচ্ছে যে এখানে প্রত্যেকটা সেন্টেন্স ইউনিক, কোনো সেন্টেন্সে কি নাই, প্লাগারিজম নেই। বাট এটা যতই 100% দেখাক, পরিপূর্ণ কি এটা 100% ইউনিক হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রায় আপনার এখানে যা দেখায় তার থেকে প্রায় -10% কি 20% পর্যন্ত প্লাগারিজম থেকে যায়। তাহলে একটা কন্টেন্ট আমরা যখন রিরাইট করি, ওই কন্টেন্টটা অন্যান্য ওয়েবসাইটের থেকে কি নতুন করে তৈরি হয়, বা অন্যান্য ওয়েবসাইটে ওই কন্টেন্টটা থাকে না, ইউনিক হয়ে যায় অনেকটা। তো এরকম আর্টিকেলকে রিরাইট করে আপনি প্লাগারিজম ফ্রি করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে একটা কন্টেন্ট কখনোই 100% ফ্রি প্লাগারিজম হয় না, বা 100% ইউনিক হয় না। তো এসইও টুলসে যদিও এরকম দেখায়, অনেক সময় দু একটা কন্টেন্ট 100% দেখা দিতে পারে, তো সেটা অবশ্যই পজিটিভ দিক, কাছাকাছি অনেক, মানে প্লাগারিজম সেখানে কম। আর একটা কন্টেন্ট যখন 90% পর্যন্ত ইউনিক থাকে, তখন সেটাকে পাবলিশ করা যায়। তো এই ওয়েবসাইট যেগুলো দেখলেন, এখান থেকে আপনারা কি করতে পারবেন, আমি ওরাতে দুইটা কন্টেন্ট লিখছিলাম, তো দুইটা আমার দুইটা তো 100% দেখাইছিল যে 100% ইউনিক। আপনি যখন নিজের থেকে লিখবেন সেগুলো 100% ইউনিক দেখাবে, সমস্যা নেই। আর যখন 100% ওই যে বললাম 80 to 100
80 to 100% দেখালে সেই কন্টেন্টগুলো কি ইউনিক, আর এর নিচে হলে সেটা ইউনিক না। সেই ক্ষেত্রে আপনি আর একটু ইউনিক করার চেষ্টা করবেন। এখানে প্লাগারিজম ওরা দেখাই দেয় যে এই লাইনগুলোতে আপনার পরিবর্তন করার দরকার, ওই লাইনগুলো আপনি পরিবর্তন করে দেবেন। ঠিক আছে? ভাইয়া, জি বলেন। এখানে যে সমস্যাটার কথা বললেন যে এটা ব্লগ সাইটে আপলোড করা যাবে না এরকম কন্টেন্ট রিরাইট করে, তাহলে এর সমাধানটা কি? সমাধান আপনি কেউই তো আমার মনে হয় না যে কেউই 100% অ্যাকুরেট ভাবে ইউনিক করতে পারে। অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইটের সহযোগিতা নেয়। তো সেক্ষেত্রে তাহলে আমরা সমস্যার কথা প্রথম যে ওয়েবসাইটটা আসলো সে কিভাবে করবে? প্রথমে যে একটা কন্টেন্ট ক্রিয়েট করছে সে কিভাবে করছে? তার ওখানেও তো 56 আর 44 দেখাইছে। হ্যাঁ, এখন মানে কথা হচ্ছে হলো যে আমরা এরকম করবো না, একবারে যে করা যাবে না তা না। আপনি 5টা কন্টেন্টের হেল্প নেন, 5টা কন্টেন্ট থেকে একটা কন্টেন্ট ক্রিয়েট করেন। যখন আপনি 5টা সাইট থেকে আপনার সাইডে লিখবেন, তখন দেখা যাবে যে 5টা সাইডের কিছু কিছু কন্টেন্ট আপনার দেখা আছে, যে কোনো একটাকে আপনি কপি করেন নাই। যখন আপনি একটা ওয়েবসাইটকে কপি করবেন তখন দেখা যায় যে গুগল এটাকে ডিরেক্ট মানে ধরে ফেলে যে আপনি অনেক কন্টেন্ট এই ওয়েবসাইট থেকে নিয়েছেন। এরকম প্রবলেম থাকে। 100% ইউনিক কখনোই করা যায় না, কারণ আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন এই কন্টেন্ট অলরেডি কি অন্যরা পাবলিশ করে রাখছে। তো এমন এমন কোনো কিছু ফ্রি নাই যেটা আপনি কি নতুন করে ক্রিয়েট করে পাবলিশ করবেন। তবে যতটুকু সম্ভব হয় এই ক্ষেত্রে আমাদেরকে একটা দিক নির্দেশনা দেন যাতে নাকি আমরা ধরা না খাই। এই যে বললাম, আপনি রিসার্চ করবেন 5টা যে কন্টেন্ট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই কন্টেন্ট সম্পর্কে গুগলে সার্চ করবেন। ধরেন গুগলে যে রেজাল্টগুলো আসতেছে 5টা ওয়েবসাইটকে আপনি ওপেন করেন, 5টা ওয়েবসাইট ওপেন করার পরে সেখান থেকে আপনি হেল্প নেন যে তারা কিভাবে একটা কন্টেন্টকে পাবলিশ করতেছে। ওই কন্টেন্ট আপনি পড়েন তারা কি বোঝাতে চাচ্ছে। এখন আপনি যদি ইংলিশে লেখেন তাহলে পরে আপনাকে কি করতে হবে, ওই কন্টেন্টগুলো 5টা ওয়েবসাইটের সাথে মিলিয়ে একটা 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 করেন, তারপরে ওগুলোকে রিরাইট করেন। রিরাইট করে পুরাটাকে নিবেন না, আংশিক অংশ নিলেন। এরপর আপনি যদি বাংলায় করতে চান, কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করে রিরাইট করে সেটার অনুবাদটাকে আপনি পাবলিশ করে দেন। এই ক্ষেত্রে আপনার ইউনিক হতে পারে। এরকম করে করতে হবে। 100% ইউনিক এটা সম্ভব না, 100% ইউনিক করা যাবে না, তবে যতটুকু পারেন। আর কন্টেন্টের ক্ষেত্রে যত নিজের ভাষায় লিখতে পারবেন তত ভালো। যতটা আপনি যখন নিজের মতো করে লিখবেন তখন সেটা কি ইউনিকই হয়, সেটা আপনার প্লাগারিজম থাকে না। যখন আপনি অন্যদের মতো চিন্তা করবেন, অন্যরা যেভাবে লিখছে সেভাবে করবেন, তখন আপনার সেখানে কি প্লাগারিজম থেকে যায়। আপনার এই কন্টেন্টের মধ্যে একটু বৈচিত্র্য নিয়ে আসতে হবে। আপনি নিজে যেটা জানেন সেটাই পাবলিশ করবেন, দেখবেন যে ওইটাতে আপনার অডিয়েন্স বেশি আসবে। ভাই কোথাও কি এরকম আছে যে বাংলায় লিখে ওটা ট্রান্সলেট করে পাবলিশ করা যায়? একদম বাংলায় ইংলিশ ট্রান্সলেট, গুগল যেটা আমরা ট্রান্সলেট ইউজ করি সেখানেও 100% অনুবাদ হয় না। মানে অনেক ক্ষেত্রে ওরা তো অনুবাদ করে দেয় ওয়ার্ড মিনিং এর সাথে বাংলা যেটা পায়, কিন্তু অনেক সময় এটা হয় না, ভুল হয় যখন আপনি বড় একটা কন্টেন্ট। হয় না ভাইয়া, বাংলা একদম মিনিং পুরোপুরি মানে আপনার 56% মিনিং চেঞ্জ হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা লিঙ্কডইনে চেক করতে একদম মানে কারেক্ট অনেক ভালো ট্রান্সলেটরটা লিঙ্কডইনে ওইখানে পাবলিশ করে আবার ওই ইয়াটা যদি ওয়েবসাইটে পাবলিশ করে তাহলে কি কপিরাইট হবে? আপনার প্রোফাইলে জি আমার প্রোফাইলে পাবলিশ করে আমি ট্রান্সলেটরটা নিয়ে আসবো। হ্যাঁ, লিঙ্কডইন এমন একটা সাইট এখানে আপনি যা দেন সেটা গুগলে খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়, খুব তাড়াতাড়ি নেয়, যেটা অন্য কোনো সাইট থেকে নেয় না। যেমন আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো কিছু দেন এবং সেটা যদি একটু মানে লিঙ্কডইনে যখন একটু এটাকে র্যাঙ্ক হবে বা অনেকে লাইক কমেন্ট শেয়ার করবে, ওটার সাথে সাথে গুগলে চলে আসে।
ঠিক আছে, আপনি গুগলে আপনার ইউজার আইডি লিখে যদি সার্চ দেন, আপনার সম্পর্কে অনেক ইনফরমেশন দেখবেন যে গুগলের পেজে চলে আসছে। তো লিঙ্কডইনের ক্ষেত্রে এটা হয়তো একটু প্রবলেম হতে পারে, কপিরাইট ইস্যু। কপিরাইট ইস্যু বলতে কি, এটা আপনার কপিরাইট ইস্যু, তো কপিরাইট ইস্যু কোনটাকে বলে? আপনি কারোটা কপি করছেন, সে আপনার বিরুদ্ধে যদি এসে বলে যে এটা আমার কন্টেন্ট, আপনি কেন নিছেন? আপনি ক্রিয়েট করে আপনি সেটাকে অনুবাদ করে দিচ্ছেন, আপনি নিজেকে তো কোয়েশ্চেন করবেন না, কিন্তু প্রবলেম থেকে যায় র্যাঙ্ক নিয়ে। ঠিক আছে, তো খুব বেশি প্রবলেম হবে না, দিতে পারেন এগুলো। লিখে মানে ভালো, মানে অনেক ভালো ট্রান্সলেট করে। আমি কয়েকটা বাংলায় পোস্ট করছি, ওগুলো ট্রান্সলেটটা অনেক ভালোভাবে করে দিই। ভাই একটা প্রশ্ন ছিল, জি, যেমন আপনি বললেন যে আমরা যদি বাংলায় আমাদের মতো করে লিখে সেটাকে ট্রান্সলেট করে আমরা যদি আপলোড করি বা পোস্ট করি তাহলে সেটা ভালো হয়, কিন্তু এখানে যদি এরকম করি, মানে আমি জাস্ট জানতে চাচ্ছি আপনার থেকে যে সম্ভব কিনা। এই যে যে ওয়েবসাইটটা এইমাত্র দেখালেন ওখানে কিন্তু গ্রামার চেক করা যাবে এবং স্পেলিং চেক করা যাবে। এখান থেকে যদি আমরা যেটুকু আমাদের অপরিপূর্ণ থেকে যায় ওটুকু ওখানে সমাধান হবে কিনা? হ্যাঁ, আপনি যদি আপনার বাংলা লেখাটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন, করে সেটার আপনি গ্রামার চেক করতে পারবেন, স্পেলিং চেক করতে পারবেন, এবং সেই কন্টেন্টটা প্লাগারিজম ফ্রি কিনা এগুলো চেক করতে পারবেন। হ্যাঁ, গুগল ট্রান্সলেট তো শুধু ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিংসটা দিয়ে দেয়, কিন্তু সেটা সাজানো থাকে না। এই সাজানোটা হচ্ছে আপনাকে দিবে হচ্ছে হলো গ্রামার চেকার। আমি হ্যাঁ, আমি স্পেল চেকার, দেখেন আমি স্পেল না, গ্রামার চেকার। স্পেল তো আপনাকে বানানগুলো ধরাই দিবে। আমি এসইও টুলসের এই জিনিসগুলো দেখাই দিই। এসইও টুলসের কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন। এখানে যদি আমরা গ্রামার চেকারে যাই, গ্রামার চেকার এখানে আপনি আমরা কিছু মিস্টেক এখানে ইচ্ছা করে একটা সেন্টেন্স লিখি এরকম যে আই ইট অ্যাপল। হ্যাঁ, এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আমার মনে হয় যে আপনি গুগল ট্রান্সলেটে কিছু বাংলা দেখেন, দেখার পর ওটা ইংলিশ কি দেয় সেইটা আমরা এখানে এনে চেক করি, তাতে এটা কি আপনারা হবে চেক সামনে করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে যেটা ওটা দেখাই, এখানে দেখেন। ওইটা আপনার গুগলে আপনি যখন বাংলা দিবেন ওটা গ্রামারে ভুল করবে না, গ্রামারে খুব কম ভুল করে। গ্রামাটিক্যাল ভুল কোনগুলো সেটা এখানে আগে বুঝেন যে গ্রামাটিক্যাল ভুল আসলে কোনটা। অ্যাপ্রোপ্রিয়েটই দেয়, হ্যাঁ, বাংলা লিখলে বাংলার যে অনুবাদটা ইংলিশে সেটা অ্যাপ্রোপ্রিয়েট আসে। আপনার গুগল ট্রান্সলেটে ইংলিশে গ্রামাটিক্যাল ভুল করে না। গ্রামাটিক্যাল ভুল যেটা আপনি করবেন, কোনো একটা ওয়েবসাইট গ্রামাটিক্যাল ভুল করে না, বা করলেও খুব কম। তো এখানে একটু দেখি যে আমাদের এখানে গ্রামাটিক্যাল কি ভুল থাকতে পারে। তো ভুলগুলো দেখেন, আমি বলে দিই। এখানে আমি এই সেন্টেন্সটাকে শেষ করি নাই, ফুল স্টপ দেইনি, কোয়েশ্চেন মার্ক কিছুই দেইনি, আর অ্যাপেলের আগে অ্যান বসে, এ বসে না। তো এই দুইটা আমি এখানে কি ভুল করছি, গ্রামাটিক্যাল ভুল এটা। এখানে এসে আমি যদি চেক গ্রামার করি, দেখেন এই দুইটা ভুলই ওরা দেখাই দিচ্ছে যে এতে আমার ভুল আছে। এতে যদি ক্লিক করেন ওরা কি ভুল করছি সেটা সহ বলে দিচ্ছে, তাহলে এটা হবে অ্যান। অ্যাপেলের পর ক্লিক করেন, ওরা বলে দিচ্ছে যে অ্যাপেলের পরে কি, অবশ্যই এটা যেহেতু প্যারাগ্রাফ এখানে ইন্ড হতে হবে। ইন্ড হতে হলে যে কোনো একটা কিছু আমার ইউজ করতে হবে, তাহলে এটা ফুল স্টপ দিতে হবে। আর আপনি গুগলের কথা যেটা বলতেছেন, আপনি যদি গুগল ট্রান্সলেটে যান, ওরা কখনো এই গ্রামাটিক্যাল ভুল করে না। যেমন এটা বাংলা আছে, ইংলিশ আপনি করবেন। তা আপনি লিখলেন আমি আপেল খাই, বা আমি এখন যদি বলি আমি একটি আপেল খাই, দেখেন ওরা এখানে গ্রামাটিক্যাল ভুল করতেছে না, আই ইট অ্যান অ্যাপেল। তো আপনি বাংলায় যাই লিখবেন, গুগলে গ্রামাটিক্যাল ভুল করে না। তো আমি এখানে যদি দাড়ি দিই, আমি কিন্তু দাড়ি দিইনি, আমি যদি এখানে দাড়ি দিই তাহলে ওরাও ফুল স্টপ দিয়ে দিচ্ছে আমাকে। গুগলে আপনার গ্রামাটিক্যাল ভুল করে না। স্পেলিং ভুল এটাও তো সম্ভব না গুগলের জন্য, আপনার নিজের এই ভুলগুলো হতে পারে। তো নিজের এই ভুলগুলোকে আপনি এখান থেকে চেক করে নিতে পারেন। আর স্পেলিং ভুল যেটা, আপনার এই স্পেলিং ভুল, স্পেল চেকার এখানে আসে আপনি কোনো কিছু লিখে এখানে চেক করে দেখতে পারেন, সেম একই জিনিস। সো এখানে আমরা ইচ্ছা করে কিছু ভুল করি, আমি এই ভুলগুলো করি।
এখানে দুইটা ভুল আমি করছি, ওরা অলরেডি আমাকে ভুল দেখাচ্ছে। আমি এটাকে কি করব, চেক করব, চেক স্পেলিং। দেখেন ওরা বলে দিচ্ছে যে স্টুডেন্ট ভুল, তো অ্যান এটা ভুল না, অ্যান হচ্ছে গ্রামাটিক্যাল ভুল। যদি আমি অ্যান দিছি, অ্যানটা কি, অ্যান ওয়ার্ড মিনিং আছে, কিন্তু এটা গ্রামাটিক্যাল ভুল। আর এইটা হচ্ছে আমার বানানে ভুল। এটা ক্লিক করলে ওরা আমাকে বলে দিবে যে এটা হবে স্টুডেন্ট। তো এখান থেকে আপনি স্পেলিং চেক করতে পারেন, গ্রামার চেক করতে পারেন, আদার্স যে ইনফোগুলো আছে এগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। তো এখানে আমার অলরেডি এগুলো অ্যাড করা ছিল, যে প্লাগারিজম আমরা চেক করতে পারবো, গ্রামার চেক করতে পারবো, আরও যে দুই একটা ওয়েবসাইট আছে সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। আমাদের কন্টেন্ট মেক করার সময় এই জিনিসগুলো লাগবে। তো আপনারা প্রাথমিক অবস্থায় বাংলাতে করে, বাংলাতে কোনো একটা ব্লগ সাইট আমরা ক্রিয়েট করা শিখি, যে বাংলাতে আমরা কিভাবে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব। বাংলাতে করলে আপনার কন্টেন্টের মান ভালো থাকবে, কারণ ইংলিশে অনেক ওয়েবসাইট আছে। বাংলাতে আপনি করবেন, বিভিন্ন ইংলিশ কন্টেন্টকে সুন্দর করে ট্রান্সলেট করে সাজাবেন, সাজায়ে সেটাকে আপনি পাবলিশ করবেন। তবে হ্যাঁ, বাংলাতে করেই কিন্তু আবার সেটা ওইভাবে ডিরেক্ট পাবলিশ করা যাবে না। আপনার অন্যান্য যে কম্পিটিটর আছে তাদের ওয়েবসাইটগুলোকে ফলো করতে হবে, তারা কিভাবে সাজাচ্ছে তাদেরকে ফলো করে এরপরে কি আপনি তারা যেভাবে করতেছে ওইটাকে একটু ঘুরে ফিরে অন্যভাবে করার চেষ্টা করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের আপনাদের আরেকটা জিনিস দেখায় আমি কন্টেন্ট মার্কেটিংটা শেষ করে দেবো, সেটা হলো, সো অলরেডি আমি আপনাদের এখানে নোট করে দিছি কন্টেন্ট মার্কেটিং, এটা না, ফাইল হচ্ছে আরেকটা। সেটাতে আমি নোট করে দিছি। এখানে কন্টেন্ট মার্কেটিং এর এখন পর্যন্ত যা শিখছেন সবকিছু দেওয়া আছে। এটা দেখবেন, কন্টেন্ট মার্কেটিং শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন করবেন। এখান থেকে পুরাটা এখন পর্যন্ত আপনারা যেই টপিকগুলো এখানে শিখছেন সবকিছু এখানে অ্যাড করা আছে। সবকিছু অ্যাড করে দিছি। আপনারা এখান থেকে এটা দেখে যা কিছু কন্টেন্ট মার্কেটিং এর আপনাদের দেখানো হয়েছে, শেখানো হয়েছে, এটা কমপ্লিট করবেন। আর ব্লগ সাইট ক্রিয়েট করে কিভাবে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এটা বিভিন্ন। আপনার তার আগে আপনারা আরেকটা কাজও করতে পারেন, আপনারা কোন ব্লগ ক্রিয়েট করতে চাচ্ছেন, কোন ধরনের ব্লগ করতে চাচ্ছেন, যে কোনো একটা নিশ আপনাকে খুঁজে নিতে হবে। কারণ আপনার ব্লগে আপনি একাধিক কন্টেন্ট পাবলিশ করতে পারবেন না, যে কোনো একটা কন্টেন্ট মানে এক ধরনের ক্যাটাগরি, যে কোনো একটা ক্যাটাগরি চুজ করতে হবে। তো আপনি যদি একাধিক ক্যাটাগরি নেন সেটা ব্লগ সাইটের জন্য ভালো হয় না। যে কোনো একটা টপিকস নেবেন, সেই একটা টপিক্সের অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, লাইক ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি অনেকগুলো। তো আপনি যে কোনো একটা মেন কিওয়ার্ড টার্গেট করবেন, যেই মেন কিওয়ার্ড দিয়ে আপনি একটা ব্লগ সাইট ক্রিয়েট করবেন, এবং ওই ব্লগ সাইটের ভিতরে আপনি কি আরও একাধিক ওই মেন কিওয়ার্ডের সাব ক্যাটাগরি থাকবে। এরপরে আপনি ওই কিওয়ার্ডকে কেন্দ্র করে বিভিন্ন কন্টেন্ট মেক করে আপনি পাবলিশ করবেন। তাহলে এই কোন ধরনের ব্লগ সাইট আপনি তৈরি করতে চাচ্ছেন সেটাও আপনাকে আগে থেকে চিন্তা করে একটা নাম কি দিতে চাচ্ছেন আপনি নামটাকে ঠিক করে নেন। তারপরে আমরা ব্লগ সাইট ক্রিয়েট করে ব্লগে যে কন্টেন্ট আমরা পাবলিশ করতে চাচ্ছি সেই কন্টেন্ট মেক করা দেখব, যে কীভাবে আমরা একটা প্রপার কন্টেন্ট মেক করতে পারি। আমি একটা ব্লগ সাইট ক্রিয়েট করব, সেই ব্লগ সাইটে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করব। আপনারা দেখবেন কিভাবে এখানে প্রপারলি একটা কন্টেন্ট আমরা তৈরি করতে পারি। তারপরে সেটাকে পাবলিশ করা শিখব। তারপরে একটা ব্লগ সাইটের কাস্টমাইজ যেগুলো আছে সেই কাস্টমাইজগুলো পরিপূর্ণ করব, এবং একটা পোস্টের এসইওর যে কাজগুলো থাকে সেগুলো আমরা প্রপারলি দেখব। ঠিক আছে? তো কন্টেন্ট মার্কেটিং এর আপনারা প্রত্যেকে এই পেজটা এখন ওপেন করেন। এই পেজটা আর যতটুকু টাইম আছে 15-16 মিনিটের মতো, এই পেজটা ওপেন করে শুরু থেকে সবাই একটু রিভিশন দেন, দিয়ে যেইটাতে প্রবলেম আছে সেটা আমাকে বলেন। আর আপনাদের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে এই পেজটা ওপেন করেন। এখান থেকে যদি কোনো একটা টপিকস স্মরণে না থাকে বা ভুলে যান তাহলে কোশ্চেন করতে পারেন।